গর্গদা, আমরা রাজ্য সরকারের যে সিদ্ধান্ত শুনলাম সেই সিদ্ধান্ততে জুনিয়র ডক্টরদের সঙ্গে বৈঠকের পর একাধিক জায়গা থেকে কিন্তু অপসারিত হলো রাজ্য সরকারের যারা রয়েছে প্রশাসনিক ক্ষেত্রে। ৩৭ দিন পর, এত দিন পর কেন সিদ্ধান্ত গৃহীত হলো, এই একটা প্রশ্ন চলে আসছে। আর দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখা হচ্ছে যে সত্যিই তো এটা তো পশ্চিমবঙ্গে প্রথম হচ্ছে, অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তো এইটা করার সাহসই দেখায়নি। মুখ্যমন্ত্রী তো সেদিক থেকে সবার দিক থেকে আলাদা। প্রথম যে কথাটা বলি যে জুনিয়র ডাক্তারদের যে যারা আন্দোলন করছেন ওই স্বাস্থ্য ভবনের সামনে, তাদের সাথে মিটিং হলো এবং সিপি, কলকাতার সিপি কমিশনার অফ পুলিশ, তাকে সরানোর ব্যাপারে এগ্রিমেন্ট হয়েছে সেটা বলল। কলকাতা পুলিশকে সরানোর দাবিটা প্রথম দিকে ছিল না জুনিয়র ডাক্তারদের মুখে, বাংলা পক্ষর দাবি ছিল। কারণ আরজি করে ধর্ষক এবং খুনের দায়ে, প্রমাণ লোপাট এইসব না, ঠিক আছে, ধর্ষণ এবং খুন, মানে ধর্ষণ করেছে অথবা খুন করে, এই বিষয়ে গ্রেপ্তারকৃত একমাত্র যে সে একজন অবাঙালি বহিরাগত, সঞ্জয় রায়। আমরা বিশ্বাস করি না যে ভিনীত গোয়াল, যে কিনা তার দেশওয়ালি, সে কোনো, তাকে রেখে কোনো এসব নিয়ে কোনো ইয়ে হয় না, এটা আমাদের কথা। ফলে আমরা বাঙালি সিপি চাই। এই বিনীত গোয়াল তো চলে যাবেন। আজকে তো নিয়োগ হবে 4টের সময়, তো আশা করছো যে হবে যে বাঙালি নিয়োগ সেখানে? কি করে আশা করবো? একখানা বাঙালি সিপি চাওয়ার একটা এত বড় সুযোগ ছিল। জুনিয়র ডাক্তাররা তো কোনো সে ব্যাপারে কোনো কথাই বললেন না। আমি তো আর মিটিং করিনি, জুনিয়র ডাক্তাররা করেছেন। ওরা বলতে পারতেন বাঙালি সিপি চাই, আমাদের বাঙালি বোন তিলোত্তমা। আমি তাদের অ্যাকিউজ করছি না, তারা তো আর বাঙালি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ নন। অতটা হয়তো তারা এই বিষয়গুলো আস্তে আস্তে বড় হবেন, বুঝবেন কত ধানে কত চাল দুনিয়াতে, কিরমভাবে হিন্দি সাম্রাজ্যবাদ আমাদের সব কিছুই গ্রাস করে নিয়েছে। তো আমরা আশা করছি, বাঙালির একটা গণদাবি রয়েছে যে সুপ্রতিম সরকার অথবা দময়ন্তী সেনকে কলকাতা পুলিশের সিপি করা হোক। ডিসি নর্থটা সরেছে, আমি খুব খুশি, ওটাও একটা ওই দেশওয়ালি। ডিএমইর এখানে আমি আগে পুলিশের বিষয়টা আসি। ডিসি নর্থ সরেছে কারণ এর আগে এসিপি নর্থকে সরানো হয়েছিল, ওটা বাঙালি, ওটা আবার এই দেশওয়ালিগুলো মিলে সরিয়েছিল। ঠিক আছে, তো এটাতে একটা জিনিস ভালো হলো যে দুটো ক্যাজুয়ালিটি হলো, কিন্তু ক্যাজুয়ালিটি তখনই বলবো যখন তার দুটোর জায়গায় অন্তত একটা বাঙালি আসবে। ঠিক আছে, একটা বালিয়া একটা ছাপড়া গেল, তার জায়গায় আরেকটা বালিয়া একটা ছাপড়া এলো, এ দিয়ে তো হবে না। ঠিক আছে, এবং অনেক বাঙালির মনে হয় বাঙালি আইপিএস কোথায়, বাঙালি আইপিএস কোথায়, এটা একটা খুব ভুল ধারণা। এই যে আমি নামগুলো বলছি, দময়ন্তী সেন, সুপ্রতিম সরকার, তো আইপিএস তো এরা রয়েছে। আসলে বাংলা পক্ষ ছাড়া বাঙালির থেকে ঠিক সেই সাপোর্টটা এনারা পান না। এরা তো পুলিশে আছেন, সার্ভিসে কি বলবেন বাইরে, পুলিশ শিক্ষা তো অর্গানাইজেশনও করতে পারে না। আর বাংলা যে রাজনৈতিক দলগুলো, সেগুলো তো চুপ, মানে এইসব ব্যাপারে কোনো, বাঙালি কথাটা শুনলেই তাদের একটা কিরম যেন ভয় পেয়ে যায়। ঠিক আছে, ওই কথাটাই যেন বলতে নেই। আর বাংলার টিভি চ্যানেল মিডিয়া তো সঞ্জয় রায়টা যে মানে বাঙালি নয় এ কথাই বলার সাহস পেল না, তাকে সঞ্জয় রায় সঞ্জয় রায় মানে বাঙালি বলে চাওয়ালো। আমি একটু আগে দেখছিলাম এবিপিতে এখনও সঞ্জয় রায় লিখছে। কি নির্লজ্জ এরা, কি নির্লজ্জ, অ্যাজ ইফ যেন সত্যজিৎ রায় সুকুমার রায়ের কোনো আত্মীয়। এটা একটা দিক। ডিএমই হচ্ছে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন। ঠিক আছে, সে বাঙালি কিনা জানি না, দু একটা সোর্সে বলছে নাও হতে পারে, বাট হোয়াট এভার। এবার কথাটা হচ্ছে যে তার প্রত্যক্ষ এতে কী ইয়ে আছে আমি জানি না, তবে এই সময় দাঁড়িয়ে যেগুলো পসিবল সেগুলো মেনে নিয়ে, যদি মূল কথা হচ্ছে যে পেশেন্টরা যেভাবে এখন, ব্যাপারটা কিন্তু একটা জায়গায় চলে যাচ্ছে। মানে দেখুন, আমি মাস গেলে যে আয় করি, আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলছি,
আমার ধরো ফ্রি ট্রিটমেন্ট লাগবে না, আমি একটা ইন্স্যুরেন্সের একটা প্রিমিয়াম দিতে পারবো, আমার যে কোনো প্রাইভেট হাসপাতালে হয়ে যাবে। ওকে, এটা ভারতের অধিকাংশ মানুষের ক্ষেত্রেই সত্য না, বাংলার অধিকাংশ মানুষের ক্ষেত্রেই সত্য না। ফলে আমি এফেক্টেড হচ্ছি না, আমার মতো ফ্যামিলি এফেক্টেড হচ্ছে না। আমি কলকাতার একজন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পরিবারে বিলং করি, ফলে আমি সেই শ্রেণীতে বিলং করে হাসপাতালে যে কত লোক ফিরে যাচ্ছে দূর দূর থেকে, মারা যাচ্ছে, কেস হয়েছে, এটার সঙ্গে সহমর্মিতা পোষণ নাই করতে পারি, আমার তো কিছু এসে যায় না। অথচ তিলোত্তমার ধর্ষণ ও খুন তো আমাদের ঠিক সেইটাই শিখিয়েছিল, যে যে নিজের অবস্থান থেকে বেরিয়ে এসে সহমর্মিতা জানানো। আমরা কি সকলে ডাক্তার? আমি না ডাক্তারি পাস, কিন্তু আমরা কি সকলে ডাক্তার? যারা যারা 14 তারিখ রাত্রে নেমেছিল সব ডাক্তার? সকলে কি মেয়ে? তা তো না। তার মানে কি, যে যে যার নিজের অবস্থান থেকে বেরিয়ে এসে নিজেকে একটু ব্যাপক করে দেওয়া, সেখানে ব্যাপারটা কেন এতটা সংকুচিত হয়ে যাচ্ছে, এটা ভালো লাগছে না। আর আমরা কিন্তু বিজেপির নবান্ন অভিযান দেখলাম, তারপরে দেখলাম যে মিঠুন চক্রবর্তী মঞ্চ থেকে বলছে যে এর পরের বার অভিযান হলে আমি থাকবো সেই অভিযানে, এবং অভিযান গিয়ে শেষ হবে নবান্নের 14 তলায়। কি বলবেন? মিঠুনের ছেলে রেপ কেসে ফেঁসে আছে, যতদিন না ওটা কিরম বলো তো, একরকম মানে ঝুলিয়ে রাখবে, মানে কেস এগোবেও না, কেস তুলেও নেবে না। শুভেন্দু যে কারণে লটকে আছে বিজেপিতে, ঠিক আছে, ধরো ওই নারদা কেস ফেস থেকে শুরু করে আরও যেগুলোতে, যে ও ডাকবে না কিন্তু কেসটা ড্রপও করবে না। লক্ষ্য করে দেখো, শুভেন্দু কিন্তু কেস থেকে ড্রপ হয়নি, মানে যে বাঁচোয়া এবার আমি একটু স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারবো, তা না। আমার দুঃখের বিষয় হচ্ছে যে মিঠুনকে সারা জীবনই এই আর কি, মানে পরের বার কেন, যতবার অমিত শাহ বোতাম টিপবে ততবার নবান্ন কেন, ওকে জীবনের সায়ান্ন অবধি যেখানে কাশ্মীর, কন্যাকুমারী, কলকাতা, আহমেদাবাদ, যেখানে বলবে সেখানে আমাদের এই লোকটিকে ছুটে ছুটে যেতে হবে। আমি আরেকটা কথা বলতে চাই, আগে যেটা প্রসঙ্গে যেটা বলছিলাম, যে হাসপাতালে এতজন এই যে, মানে দেখো আমিও একসময় জুনিয়র ডাক্তার ছিলাম, এটা ঠিকই যে জুনিয়র ডাক্তাররা, এবং যেটা কিছু ক্যালকুলেশন আসছে, জুনিয়র ডাক্তাররা 10% অফ অল বেঙ্গল যারা মেডিকেল যারা পার্সোনাল, 10%, কী এমন 10% যদি কাজ না করে তো কী এমন হবে? এতে দুটো জিনিস বোঝার আছে, মানে জুনিয়র ডাক্তার আমার ভাই সকলেই, ঠিক আছে, ভাই বোন সকলেই। ফলে তাদের তাদেরও, তারাও জানে বিষয়টা। দুটো জিনিস, একটা হচ্ছে যে প্রথম কথা, আমি শুধু 10% সংখ্যাটা নিয়েই যদি চলি, সেটা কি তার মানে আমি যদি সারা পশ্চিমবঙ্গে যদি পরিষেবা 10% কমে যায়, তাহলে সারা পশ্চিমবঙ্গে পেশেন্ট লোডের যদি 10% চিকিৎসা না পায়, সেই সংখ্যাটা আসলে কত ব্যাপক আমাদের কোনো ধারণা আছে? কিন্তু সেখানে তো সিনিয়র ডক্টররা বলছে যে আমরা ওভারটাইম করে আমরা সেটাকে পুষিয়ে দিচ্ছি, তাহলে এই কথাটা কেন বলছে? এটা কখনো হয়? কখনো হয়? সিনিয়র ডাক্তাররা বসে বসে সব জায়গায় জায়গায় গিয়ে চ্যানেল করবে, সিনিয়র ডাক্তাররা যেই মুহূর্তে সে ঠেলে নিয়ে যাবে, সিনিয়র ডাক্তাররা সব বসে বসে ফর্ম চালান লিখবে। এটা দেখো, যে কাজটা যদি একটা লোককে দিয়ে সম্ভব হতো, তাহলে সরকার তার জায়গায় 2টো লোক রাখতো না, 3টে লোক রাখতো না। এটা বেসিক কথা প্রথমে। তার মানে কি সিনিয়র ডাক্তারদের গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় তারা অন্য সময়, এখন তারা সব কাজ করে দিচ্ছে? তা না, তারা তাদের কাজ করেন, ঠিক আছে, এটা একটা দিক। আর এটা ধরো এক বেলা একটা ইউনিটে ধরো 4জন স্টাফ আছে, একজন এলো না, অন্য আমারটা একটু মেকআপ করে দিস, এই অ্যাডজাস্টমেন্ট সব জায়গায় হয়। এই টানা পিরিয়ডটা খুব এফেক্ট করছে আসলে। মানে আমরা তো, মানে আমি তো ডাক্তার ছাড়াও তো বাংলার একজন মানুষ, এবং শুধু আমার শ্রেণী আবদ্ধ না, তো একটা গণসংগঠন করি, ফলে কিন্তু অনেকগুলো আসছে, দাদা আপনারা কি বলছেন ইত্যাদি, তখন আসলে খুব একটা উত্তর থাকছে না। ঠিক আছে, আমাদের তো এখানে পেশেন্ট, ওখানে আমাদের তো নিয়ে গেছিলাম, তারপরে এবার এগুলোর আমরা বেশ কিছু, এটা একটা দিক যে এই মেকআপটা হয় না 10%, আরেকটাও দিক রয়েছে, এটাও ভাবো
জুনিয়র ডাক্তার কিন্তু সব হাসপাতালে থাকে না। মেডিকেল কলেজ হসপিটাল, যেগুলো টিচিং হসপিটাল, সেগুলোতে থাকে। ঠিক আছে, এবার টিচিং হসপিটাল হচ্ছে তোমার টোটাল যে নাম্বার অফ ডক্টরস, তাদের হয়তো 10% 15% রয়েছে টিচিং হসপিটালে, বুঝলে? তার মানে টিচিং হসপিটালের স্টাফ বা ডাক্তারি পরিষেবা যারা দিচ্ছে তাদের যদি শতাংশ ধরো, তাহলে ব্যাপারটা কিন্তু আর 10% নয়, সেখানে সংখ্যাটা অনেক বেশি। বোঝাতে পারলাম? ফলে একটা সারা বাংলার একখানা নাম্বার দিলে আমরা কিন্তু আসল পিকচারটা ধরতে পারবো না। তোমার ধরো হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল, এখানে সে অর্থে জুনিয়র ডাক্তার নেই, কিন্তু তুমি যখন বলছো 10%, ফলে যার ফলে যে 100%টা দিয়ে তলায়, তার মধ্যে তুমি জুনিয়র ডাক্তারহীন হাসপাতালটাকে গুনে নেওয়ার জন্য ডিনোমিনেটরটাকে বড় করে দিলে। কিন্তু মেডিকেল কলেজে 10% না জুনিয়র ডাক্তারে, তার থেকে বেশি। আরজি করে 10% না জুনিয়র ডাক্তারে, তার থেকে পার্সেন্টেজ অনেক বেশি। এবার তাহলে আরজি কর, কলকাতা মেডিকেল কলেজ, পিজি, এনআরএস, এগুলো তাহলে অন্যগুলোর থেকে আলাদা কীভাবে? এবার বুঝতে হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা সিস্টেমে চালু হয়, সেটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি হেলথ কেয়ার। ঠিক আছে, এবং যত মেডিকেল কলেজগুলোতে দেখবে তত কমপ্লিকেটেড কেস আসে, রেফার হয়ে আসে, যে এখানে না ওখানে নিয়ে যান। তাহলে তো তার মানে মারটা এবার দ্বিমুখী মার। সবচেয়ে খারাপ কেসগুলো যেখানে পৌঁছয়, সেখানে সবচেয়ে বেশি শতাংশ মানুষ 1 মাস ধরে কর্মবিরতিতে। তার মানে আপনি বলছেন যে জুনিয়র ডক্টরদের খুব শীঘ্রই কাজে ফেরা উচিত? ডাক্তারদের কোনো ক্ষেত্রে কর্মবিরতি হওয়া উচিত না। কয়েকটা পেশা হয়, পুলিশ, ডাক্তার, দমকল, এই যে পুজো আসছে সামনে, পুলিশরা তারা তো আছে কর্মবিরতি করেছিল বলেই এই যে অপসারণগুলো হলো, সেটাও তো আপনি অস্বীকার করতে পারবেন না। বলে নয়, সিএম তো বলেছিল নগরপালকে পুজোর পরে সরিয়ে দেবে। আগের বার তো বলেছিল যে পুজোর পরে সরিয়ে দেবে, পুজোটা একই রকম, এখন নিজের ছুতু নিজে চাটতে হলো। তখন যদি সরিয়ে দিত তাহলে এই বিষয়টা এটা করতে হতো না। ঠিক আছে, এবং আমাদেরও দাবি ছিল, চাপ একটা তৈরি হয়েছিল সিপিকে কেন্দ্র করে। বিনীত গোয়াল তো নিজেই নাকি সব পদত্যাগ দিতে গেছিল, তো নিয়ে নেওয়া উচিত ছিল তখন। ঠিক আছে, দেখো আমরা না একটু উপর মহলে কে হলো কি না হলো, এটা কিন্তু আমি বারবার পার্সপেক্টিভটা রাখবো হচ্ছে যে যারা এই আসছে পাচ্ছে না, এটা তো পেশেন্ট ভার্সেস ডক্টর না, পেশেন্ট অ্যান্ড ডক্টর। আমি বলছি তো, দমকল, সাফাই কর্মী, ঠিক আছে, জঞ্জাল সাফাই করেন যারা, থেকে শুরু করে তোমার ডাক্তার, নার্স, থেকে শুরু করে আয়া দিদি, শুধু নার্স না, আয়া দিদিও, ঠিক আছে, তোমার পুলিশ, এগুলো তুমি মানে পুজোর সময় ধরো পুলিশ নেই, কি হবে? তারও তো তার একটা কিছু হয়, মানে পুজোর সময় ধরো, পুজোর সময় ডাক্তার একটা টাইট হয়, অনেক ডাক্তার ধরো মানে প্রায় ইয়েতে হয়ে যায়। আর মানে কয়েকটা জিনিস কিন্তু এই যে কেন এই যে অন্যান্য রাজ্যে কী বলছে এসমা জারি করবে, এসমা মানে কি, মানে বুঝতে হবে। এসমা মানে হচ্ছে এসেনশিয়াল সার্ভিসেস মেনটেন্যান্স অ্যাক্ট, মানে একটা ছাড়া যেটা সমাজ চলে না। এবার আমি ধরো এমন একটা বিশেষ স্কিল আছে যেটা ছাড়া সমাজ চলে না, সেটা আমি ব্ল্যাকমেলের মতো ব্যবহার করলে ঠিক না। আমি জুনিয়র ডাক্তারদের সঙ্গে সমব্যথী, আমিও একসময় জুনিয়র ডাক্তার ছিলাম, কিন্তু মানে আমার কাছে প্রতিটি যারা এসে ফেরত চলে গেল, মারা যাবেই ন্যাচারালি, ঠিক আছে, তাদের প্রাণের দাম আর কারোর থেকে কম কিসের বলো? যার গেল তার গেল, তিলোত্তমার মা বাবারই কিন্তু গেল, ঠিক আছে, বাকি তুমি আমার বিবৃতি নিচ্ছ, ঠিক আছে, ওখানে জুনিয়র ডাক্তার কারোর বিবৃতি নিচ্ছ, তৃণমূল, সিপিএম, বিজেপি বিবৃতি নিচ্ছ, সেটা বিবৃতি, যার গেল তার গেল। তেমনি আবার হাসপাতালে ডাক্তার অপ্রতুল বলে চিকিৎসার অভাবে যে মারা গেল, সে পরিবারেরও গেল। এই দুটো কান্নায় তো আসলে ফারাক তো কী ফারাক করব? একটা অন ক্যামেরা মানে বেশি ফোকাসের কান্না, একটা কম ফোকাসের কান্না, মানে এটা হয় না, এটা হয় না।